সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেলের তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠির লগ্ন জমানো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায় ওরই অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে? দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাই রয়েছো বলতে পার? অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়ের মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যহত পূর্বের আকাশে স্থিরভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া আমতা আমতা করিয়া, কি আবার? খাও। দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়। কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। এক ঘরে করবে গো তোমাকে, এক ঘরে করবে। কাল চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। ও নাকি উচ্চগণ্ড করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ যেতে বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। এই আমি বলি না জানি কি ব্যাপার। এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি সমাজের মাথা, একজন মাতব্বর লোক। চাল নেই, চুলো নেই, এক করার মুরত নেই। চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হলো যে 15 বছরে। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই। সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থমকিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ওই যে 14-15 বছরের একটি মেয়ে আর 2টি ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাটাগুলি মোটা ও হলদে। চেহারা দেখে মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিয়েছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট্ট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাত গোটা 2-3 পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত।
সরু সরু কাচের চুড়িগুলি 2 পয়সা ডজনের একটি সেপটিন দিয়া একাত্র করিয়া আটকানো। পিনটার বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় বইটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তার পশ্চাৎবর্তনীয় হাত দুইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। গয়াখড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা বললে নিয়ে যা। নিয়ে যা। আহা, কি অমূর্তই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা। আর উনি তখন আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে তাদের, ভালোই হয়েছে তাদের। আর নিজেদের কষ্ট করে কাটাতে হলো না। যত সব পাথুরে বোকা মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না, তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ের হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আজ জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাস। ফেল বলছি, ওসব ফেল। যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির ধারে ফেলে দিয়ে আয় তো। যা, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি খোঁড়া না করি তো। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়হরি ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায়হরি আমতামতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং না না, নিয়ে যা। মেয়ে মানুষের অত রোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে মনে নিয়ে আয়। সহায়হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটি জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁইশাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে কোনো আদৌ সাহসী ছিলেন না। নিঃশব্দে খিড়কি দোর লক্ষ্য করিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতু দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বসিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেহ ছিল না, তাই তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারের ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। 2-1বার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের 1 টুকরাও তাহার পাতে নাই। পুঁইশাকের তাহার এই মেয়েটির কিরূপ রূপ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া
তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে গেলেন। কালীমায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরি ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীমায় উত্তেজিত, সেই সব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেবে না, স্বভাব নইলে পাত্রে দেবে না, না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পরে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তার কি স্বভাব! রাম বলো, 6-7 পুরুষভঙ্গ, 50 শ্রোত্রিয়। তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যায় কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের, এই শ্রাবণে 13। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো এরকম উচ্ছিগণ্ড করা মেয়ে, আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে, আর আমরা তা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলে কি তোমার পাত্তর মেলে না? গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেটাকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট নাই হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি পুরীর জমিতে 4টি আমন ধানব করেছে, ব্যাস। রাজ্যের রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্র কালীময়ী ঠিক করিয়া দেন। কেন কালীময়ের মাথা ব্যথা করিয়া সহায়রীর মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তাহার কারণ নির্দেশ করতে যাওয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহা নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা পরিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রপর খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্র নিয়ে দিবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায় হরির সে সম্বন্ধ ভাঙিয়া দেয়। দিন 2 পরের কথা। সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছিলেন। বড় মেয়ে খেনতে আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। যা শিগগির একটা শাবল নিয়ে আয়। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটি লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়িয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন।
মুখুজ্জি বাড়ির ছোট কুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে, খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না। তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জি বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাগধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ছোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ও ডালে যাইতেছে। দুর্গা আনন্দে খুড়িমা, দেখাইয়া বলিল, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া একটা আওয়াজ হইতেছিল। কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অর্ণপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিকক্ষণ দূরে যাইতে না যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠোনে রৌদ্রে বসিয়া তেলের বাটির সম্মুখে লইয়া খোপা খুলিতেছেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া রান্নাঘরে গিয়া উনুন ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন। এখনো নাইতে যাসনি রে? মেয়েকে বলিলেন, কোথায় ছিলে এতক্ষণ? এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সৎসহে 15-16 ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তে দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার ঘায়ে মেয়েটা আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। বরস পাতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? আমি না, আমি কখনো না, এই তো আমি। চুরি তো করবেই। 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বলো না। আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি? দুর্গার মা ডেকে পাঠিয়েছিলে, ও পাড়ায় যাচ্ছি। শুনলাম বরস পাতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। চুরি করতে, ডাকাতি করতে যা ইচ্ছে করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে। সহায় হরি হাত নাড়িয়া বরুচ পাতার তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না, বা কথিত কথাগুলির মধ্যে কোনো পূর্বপার্বর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরুহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেরিয়া দিতেছিলেন। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। এই মেটে রাঙ্গালুটা দুজনে মিলে তুলে এনেছিস না? কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কিনা? হ্যাঁ। পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরসপোতার বনে গিয়েছো মেটো আলু চুরি করতে? সমর্থ মেয়ে,
বিয়ের যুগ্গি হয়ে গেছে কোন কালে। সেই এক গলা বিজন বন, তার মধ্য দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে। তার মধ্য থেকে পয়রা নিয়ে এলে তুলে যদি গোসাই চকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে বাঁচাতো? আমার জুটে খাবো না জুটে খাবো না, তা বলে পরের জিনিসে হাত। এ মেয়ে নিয়ে আমি কি করব মা? 3 দিন পরে একদিন বৈকালে ধুলি মাটি মাথা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টকারীর জঙ্গল হইয়াছিল, খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরি তরকারি আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যৎভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁই শাকের চারা কাপড়ের ফালির গ্রন্থি বন্ধনের বন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির মধ্যে অবস্থিত করিতেছে। দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পিড়েটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। কেন, আমি রোজ জল ঢালবো। দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়। খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখ খুঁজে বাড়ি হইতে গোবর করিয়া আনিল। সহায় হরি বলিলেন, হ্যামা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে কি হয় তোর? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত, তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে? সহায় হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করে চাহেন নাই। খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল। হরিপুরের রাসমেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনিলেন। ছিড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায়রি কখনো রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণার জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যেই উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটি ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতার পাতিয়া 1 মালা নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় নাই, কারণ সে যেখানে সেখানে বসে বন বাদরে ঘুরে ফিরিয়া পারে। তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত অসুচি না হয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাত পাতিয়া বলিল, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি।
জ্যাঠাই মারা অনেকখানি দুধ নিয়েছে। ওদের অনেক রকম হবে। এবেলা আবার হবে নাকি? ও বেলা তো অনেক ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। এরা তো পায়েস, ঝোল, পুলি, মুক্তক্তি এসব হয়েছে। হ্যাঁ মা, ক্ষীর লইলে নাকি? পাটিসাপটা হয় আর পুর না হলে কি পাটিসাপটা হয়? আমি বললাম কেন, মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে। খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কি না, ক্ষীরের পুরে দিয়ে ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলাম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলেন। ও মা, কেমন ধরা ধরা গন্ধ! আর মার পিঠের কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটার ক্ষীর দিয়ে ছাই খেতে হয়। একটু নারকেল কোড়া নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে কিনা, ওদিকে যা। খেন্তি নারিকেলের মালায় এক থাবা কোড়া তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মধ্যে কি আর সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানিক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা নিয়ে বসতো, গরম গরম দেই, জল দেওয়া ভাত আছে ওবেলার, বের করে নিয়ে আয়। মা, বড়দি পিঠেই খা, ভালোবাসে, ভাত বরং থাকুক, সকালে হোক। খান কয়েক খাইবার পরেই ছোট মেয়ে রাধা আর খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্ট খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? বেশ খেতে হয়েছে, তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা, খুন্তি, চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত, নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দিবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায়ে 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কি না? জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ, একটু অধিক মাত্রার ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক
উৎপেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়ার তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হ, তবে তো। না, যাবে না বই কি, দেখো তো কেমনে না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনিতের সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটু। এক বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস। বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকমই হবে দাদা। আমাদের অবস্থার লোকের ও না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালে বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা দাও তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তোর বললাম, টাকাটা ভাই ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30টা টাকার কম হবে না ভেবে দেখলাম কি না, মেয়ে নানা নিন্দা উঠালে। ছোট লোকের মেয়ের মতন চাল, হাবাতে ঘরের মতো খাই খাই, আরো কত কি। মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না। তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এমনই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। আমরা ছোট লোক কি বড় লোক তোমরা তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাগিকুড়িতে 1 ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে। একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমার সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি। না, এমনিতে আমার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছিল। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে?
পিঁপড়ের টোপে মুড়ির চার তো তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলা বলি করিতেছেন যে এরূপ শীত তাহারা কখনো দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরে বসিয়া অন্নপূর্ণা সুরুচিকালী পিঠার জন্য চালের গুঁড়ি গোলা তৈরি করিতেছেন। পুটি ও রাধি উনানের পাশে বসিয়া আগুন পোহাইতেছেন। রাধি বলিতেছে, মা আর একটু জল দিতে হবে। কোনো করে ফেললে কেন? মা উচিত তো নুন দিলে হয় না। ও মা, রাতের দোলায় কোথায় ঝুলছে? এখনই আগুন ধরে উঠবে। সরে বসো না, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? দিকে আয়। গোলা তৈরি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আছে পিঠা টোপের মতো ফুলিয়া উঠিল। পুটি বলিল, আর দাও প্রথম পিঠাখানা, ফেলে দিয়ে আসি। একা যাসনি, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচু লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রহিয়াছে। পুটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা বিশাল শেয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুটি পিঠাখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারে নির্জন বাষ্পনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ কিছু হাঁটি আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিল। অন্নপূর্ণা জিজ্ঞাসা করিল,